বুঝতে পারিনি পিসিমার বাড়ি থেকে ফিরতে এত রাত হয়ে যাবে। গতকাল এসেছিলাম, আমার ফেরাটা খুবই জরুরি ছিল। কাল অফিসে জরুরি মিটিং আছে। ঘড়ির দিকে তাকাতে দেখলাম রাত 11টা বেজে গেছে। এত রাতে তো কোনো ট্রেন পাবো না, নৌকা করে বাড়ি ফেরা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। আমি কোনো উপায় না পেয়ে নদীর দিকে যাত্রা করলাম। যদি কোনো নৌকা পাই। আমি বনের সরু পথ ধরে হাঁটতে শুরু করলাম। মাঝে মাঝে পাখির ডাক কানে ভেসে আসছে। আজ জানি না কি আছে কপালে, ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচলাম। কিছুটা পথ যেতেই আকাশটা অন্ধকার হয়ে এলো। মেঘের গর্জনের সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই অপরিচিত জনমানবহীন স্থানে মানুষের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি বনের সরু পথ ধরে ছুটতে শুরু করলাম। অনেকক্ষণ ছোটার পর আমার সামনে পড়ল এক সরাইখানা। আমি দৌড়ে সরাইখানার ভেতরে ঢুকলাম। বৃষ্টির মাঝে ৩-৪ জন সরাইখানাতে বসে লুচি আর পাকোড়া খাচ্ছে। কে মশাই আপনি? আপনাকে তো আগে দেখিনি। এত রাতে কোথায় যাবেন আর কোথা থেকেই বা এলেন? কি মতলব আপনার? খুব একটা ঝামেলায় পড়েছি দাদা। কাল অফিসে জরুরি মিটিং, আজ যে করে হোক বাড়ি ফিরতে হবে। নদীর দিকে যাচ্ছি, যদি কোনো নৌকা পাই। এই বৃষ্টির মাঝে নৌকা পাওয়া যাবে না। ঝড় বৃষ্টিতে নৌকা নিয়ে কেউ থাকবে না ঘাটে। বৃষ্টির ভেতর যাওয়া ঠিক হবে না। আবার কখন সে মৃত নারীর আত্মা জেগে ওঠে। আহ, এত রাতে এইসব কথা বলা কি ঠিক হচ্ছে লোকটিকে? দেখতে শেষ লোকটি এমনিতেই চিন্তায় আছে, তাকে আবার আত্মার কথা বলার কি দরকার? এই যে মশাই, আপনি চাইলে সরাইখানাতে থাকতে পারেন, কিন্তু সাবধান, রাত 1টা ঘড়িতে বাজলে খবরদার সরাইখানার দরজা খুলবেন না। খুললে আপনাকে মেরে ফেলে রাখবে। আমরা এইখান থেকে চললাম। লোকগুলোর কথা আমি তেমন একটা পাত্তা দিলাম না। চলো পাঁচু দাদা, আর এক মুহূর্ত এইখানে থাকা যাবে না। রাত 1টা বাজতে আর বেশি সময় নেই। সরাইখানা থেকে বের হয়ে লোকগুলো কোথায় জানি চলে গেল। সরাইখানায় আমি একা রয়ে গেলাম। এই রাতে বৃষ্টির মাঝে যাবই বা কোথায়? আজকের রাতটুকু কোনো রকম এই সরাইখানাতে কাটাতে পারলে কাল ভোর থাকতে বের হয়ে পড়ব। অনেক কষ্ট করে সরাইখানার দরজা বন্ধ করে কোনো রকম টেবিলের ওপর শুয়ে পড়লাম। তখন প্রায় রাত 1টা বেজে গেছে। বাহিরে শনশন বৃষ্টির আওয়াজে ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে। হঠাৎই বাহিরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমার ঘুম ভেঙে গেল। এত রাতে কে চিৎকার করছে? বাহিরের বৃষ্টিটা কমেছে। আমি ঠিক করলাম সরাইখানার দরজাটা খুলে বাহিরে বের হব। দরজাটা খুলতেই একটা দমকা হাওয়া সরাইখানাতে প্রবেশ করলো। চারদিকে কোনো আওয়াজ নেই। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। কিছুক্ষণ আগে তো একটা চিৎকারের আওয়াজ শুনলাম। আমি কি তাহলে ভুল শুনলাম? হবে হয়তো, সারাদিনের ক্লান্তির কারণে হয়তো উল্টাপাল্টা শুনতেছি। আমি আবার দরজা বন্ধ করে সরাইখানাতে প্রবেশ করলাম। বৃষ্টিটাও কমেছে। কি যে ভুল করলাম! কেন যে পিসিমার বাড়ি থেকে আসলাম তাড়াহুড়ো করে? কাল ভোর থাকতে বের হয়ে যেতে হবে, তাহলে হয়তোবা অফিসে নাগাল পাবো। হঠাৎ আমার কানে ভেসে এলো এক হাড় হিম করা আওয়াজ। আমি অবাক হয়ে গেলাম। এত রাতে সরাইখানাতে কে এলো? যদি কোনো চোর ডাকাত হয়? আমি কিছুই বুঝতে পারছি না কি করব। লোকটি অনবরত আমাকে ডেকে চলেছে। আমি ঘরের ভেতর থেকে বলে উঠলাম, কে কে আপনি? আমার কথা শুনে লোকটি খিলখিল করে হেসে উঠল। ভয় পাবেন না মশাই, আমি কোনো চোর ডাকাত নই।
একটা বিপদে পড়েছি, একটু সাহায্যের প্রয়োজন। দয়া করে সরাইখানার দরজাটা খুলুন, আপনার কোনো ভয় নেই। লোকটির কথা শুনে আমার মনে কিছুটা সাহস এলো। আমি সরাইখানার দরজাটা খুলে দিলাম। লোকটির চোখ দুটো রক্তের মতো লাল, হাতে একটা লণ্ঠন। আমি বলে উঠলাম, কি হয়েছে আপনার এত রাতে? লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলো। কথা বলতেছেন না কেন? কি হয়েছে আপনার? আমার সাথে চলুন। এত রাতে কোথায় যাব আপনার সাথে? আমি তো এই এলাকার কেউ না। আমার বাড়ি নদীর ওপারে, আমি তো কিছু চিনি না। আহ, তুমি বড্ড কথা বলো। আমার সাথে চলুন, আমার গরুর গাড়িতে। আমি এত রাতে যাবই বা কেন? কাল অফিসের জরুরি কাজ আছে। এখন না ঘুমালে কাল আর সকালে উঠতে পারবো না। দয়া করে আপনি একাই যান। তুমি যদি আমার সাথে না যাও, সর্বনাশ হয়ে যাবে। তোমাকে যেতেই হবে আমার সাথে। চলো আমার সাথে। আমি কোনো উপায় না পেয়ে লোকটির পেছনে পেছনে চলতে লাগলাম। লোকটির হাতে একটা লণ্ঠন। বনের সরু পথ ধরে হেঁটে চলেছে লোকটি। আপনি যে বললেন গরুর গাড়িতে করে নিয়ে যাবেন, গরুর গাড়ি কোথায়? গরুর গাড়ি সামনে আছে, আমার সাথে হাঁটতে থাকুন। লোকটির কথাবার্তাগুলো কেমন অগোছালো। কখন কি বলে কিছুই বুঝতে পারছি না। তাই লোকটির কথা মতো তার পেছনে পেছনে হেঁটেই চলেছি। এই যে মশাই, আর কত দূর? এইভাবে সারা রাত হাঁটতে হবে নাকি? এই তো চলে এসেছি। এইখানে তুমি অপেক্ষা করো, সে আসবে। লোকটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই বনের ভেতরে এত রাতে কে আসবে? আমি কিছুই বুঝতে পারলাম না। দাদা, আমার সাথে কি আপনি মজা করতেছেন? এইখানে তো শুধু একটা দিঘি, আর তো কাউকে দেখতেছি না। এইখানে আবার এত রাতে কে আসবে? আপনি যাবেনই বা কোথায়? আহ, চুপ করো। দিদিমণি একটু পর আসবে। তুমি এই দিঘির পারে অপেক্ষা করো, আমি একটা গাছ ছেড়ে আসতেছি। এই অপরিচিত জায়গায় আমায় রেখে আপনি কোথায় যাচ্ছেন? আমি যে কিছু চিনি না। আমি সরাইখানাতে ফিরবো কি করে? লোকটি আমার কোনো কথা শুনল না। সে লণ্ঠনটা নিয়ে বনের ভেতরের দিকে চলে গেল। এ কোন পাগলের পাল্লায় পড়লাম? আজ বুঝি সারা রাত আর ঘুমাতে পারবো না। এইখানে সারা রাত বসে অপেক্ষা করো। ছি 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 ছি, কি ভুল করলাম? সরাইখানাতে থাকলেই ভালো ছিল। রাস্তা না চেনার কারণে আমি একা সরাইখানাতে আর ফিরতে পারলাম না। লোকটির কথা মতো দিঘির সামনে নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দিঘির পানির দিকে চোখ পড়ল। পানির নিচ থেকে রক্তের মতো বুদবুদ উঠতে শুরু করলো। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসলো। কি পানির ভেতর থেকে রক্তের মতো বুদবুদ বের হচ্ছে কেন? লোকটি যে কই গেল? এখনো ফেরার নাম নেই। এখন আমি কি করি? কোথায় যাব? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পানির নিচ থেকে উঠে এলো সাদা শাড়ি পরা এক মহিলা। তার চোখ দুটি রক্তের মতো লাল, ঠিক যেন নিতাই দাদার মতো। আমি ভয়ে ভয়ে বললাম, কে 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 আপনি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার একটা উপকার করো। আমি কি করে আপনার উপকার করব? আমি তো নিজেই বিপদে পড়েছি। আমি মুক্তি চাই, এই কষ্টের জীবন থেকে আমি মুক্তি চাই। আমাকে মুক্ত করো। মেয়েটির কথা আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমাকে যেতে দিন। জমিদার হীরকচন্দ্রকে এইখানে নিয়ে আসো। যদি নিয়ে আসতে পারো তবে এইখান থেকে যেতে পারবে। না হলে এই বনের ভেতর পাগলের মতো ঘোরাঘুরি করতে করতে ছটফট করতে করতে মারা যাবে। এই কথা বলে মেয়েটা ধীরে ধীরে জলের ভেতরে চলে গেল। আমি কোথায় খুঁজবো জমিদার হীরকচন্দ্রকে এত রাতে? দূরে তাকিয়ে দেখি নিতাই দাদা লণ্ঠন নিয়ে আসছে। মনে কিছুটা সাহস পেলাম। এই যে মশাই, আপনি ঠিক আছেন তো? দিদি কি এসেছিল?
জমিদার হীরকচন্দ্রের কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, না হলে আমি এই বন থেকে বের হতে পারবো না। জমিদার হীরকচন্দ্র অন্যায়ভাবে সরলা আর তার স্বামীকে হত্যা করেছিল। হত্যা করে এই পুকুরে ফেলে দিয়েছে। সরলা দিদির আত্মা এখনো মুক্তি পায়নি। জমিদার হীরকচন্দ্রকে হত্যা না করা পর্যন্ত তার আত্মা মুক্তি পাবে না। এতক্ষণে আমি সব কিছু বুঝতে পারলাম, কিন্তু জমিদারকে আমি কোথায় পাবো এখন? কেন? জমিদার বাড়িতে। জমিদার বাড়ি তো বেশি দূরে নয়, চলুন আমার সাথে। গরুর গাড়িতে চড়ে আমি জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। জমিদার খুব লোভী, তাকে লোভ দেখিয়ে এই পুকুর পাড়ে আনতে হবে, না হলে সে কিছুতেই আসবে না। আমি ঠিক নিয়ে আসবো জমিদারকে, আপনি কোনো চিন্তা করিয়েন না। আর কত দূর জমিদার হীরকচন্দ্রের বাড়ি? আর বেশি দূরে নয়, এই তো প্রায় চলে এসেছি। আমি গরুর গাড়ি থেকে নেমে সোজা জমিদারের বাড়িতে প্রবেশ করলাম। বিশাল বড় এক প্রাসাদ, কিন্তু কোনো মানুষকে চোখে পড়ল না। কেউ কি আছেন বাড়িতে? আমার গলা পেয়ে জমিদার ঘর থেকে বের হলো। কি? কে তুই? এত রাতে আমার ঘুম ভাঙালি কেন? কি মতলব তোর? আমি এক ভিনদেশী, আমার কাছে প্রচুর পরিমাণ হিরে জহরত আছে। চুরি হওয়ার ভয়ে দিঘির কাছে লুকিয়ে রেখেছি। তাই নাকি? তাহলে তো ওই এক্ষুনি একবার যেতে হয়। হিরে জহরতের কথা শুনে জমিদার লোভে পড়ে গরুর গাড়িতে আমার সাথে দিঘির উদ্দেশ্যে যাত্রা করলো, কিন্তু নিতাইকে গরুর গাড়িতে দেখতে পেলাম না। তোমার সাথে আর কেউ নেই? ছিল একজন, কোথায় যে গেল কিছুই তো বুঝতে পারছি না। গরুর গাড়িটা দিঘির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এই যে, আর কত দূর? এই তো প্রায় চলে এসেছি। দিঘির পাড়ে এসে দেখি নিতাই দিদি দিদি বলে ডাকতে শুরু করেছে। দিদি, ও দিদি, উঠে এসো, উঠে এসো জল থেকে। নিতাইয়ের ডাক শুনে ধীরে ধীরে জল থেকে মেয়েটি উঠে এলো। মেয়েটার দিকে তাকিয়ে জমিদার চিৎকার করে উঠল, তোমাকে তো আমি হত্যা করেছি অনেক আগেই। আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। না, আমি বাঁচতে চাই। আমাকে বেরো না, আমাকে ছেড়ে দাও। মেয়েটা ধীরে ধীরে জমিদারকে দিঘির জলে নিয়ে গেল। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি আমাকে। এইবার জমিদার তার পাপের শাস্তি পেয়েছে, জলে ডুবে মর এইবার। জমিদারকে মেয়েটি জলের ভেতরে নিয়ে চলে গেল। সাথে সাথে নিতাইও হাওয়ায় মিলিয়ে গেল। পূর্ব প্রান্তে সূর্য উঠেছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বনের সরু পথ ধরে হাঁটতে শুরু করলাম। তখন আমার বয়স 40 হবে। সারাদিন পরিশ্রমের কারণে টেবিলে আর বসে থাকার উপায় নেই। কিছুক্ষণ পর পর চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে জানলাটা খুলে তাকালাম। শনশন করে বাতাস বইছে। একটা দমকা হাওয়া আমার ঘরে প্রবেশ করলো। মনে হলো যেন স্বর্গের সুখ গায়ে পরশ বোলাচ্ছে। বাতাসের সাথে ঝমঝমে বৃষ্টিতে চোখ আর খুলে রাখার উপায় নেই। বাইরে শনশন বৃষ্টি, এদিকে ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে। কালকের অফিসের কাজ শেষ না করলে এ মাসের মাইনেটা আটকে যাবে। এই ঘুমিয়ে পড়লেন নাকি? ও বাবু, এই দরজাটা খুলুন, আপনার রাতের খাবার এনেছি। পাঁচু আসছে। অফিসের কাজের চাপে রাতের খাবারের কথা ভুলে গিয়েছি।
দরজাটা খুলে দেখতে পেলাম দরজার সামনে কেউ নেই। দরজার সামনে কিছু কুকুর অনবরত ডেকে চলছে। হে কি, পাঁচু দাদা তো এইমাত্র ডাকলো, গেল কোথায়? বাইরে গিয়ে কি দেখবো একবার। এই বৃষ্টির মাঝে কোথায় বা গেল? আজ বুঝে আর খাবার জুটবে না, সারা রাত জল খেয়ে কাটাতে হবে। আমি দরজাটা বন্ধ করে আবার টেবিলের ওপর বসলাম। হঠাৎ করে একটা দমকা হাওয়ায় লণ্ঠনটা নিভে গেল। এ কি, লণ্ঠনটা যে নিভে গেল, আমার টর্চ লাইটটা কোথায় রাখলাম কিছু তো মনেও পড়ছে না। অনেক খোঁজাখুঁজির পর টর্চটা পেলাম। উফ, এইভাবে কি সারা রাত না খেয়ে থাকা যায়? এত রাতে খাবার পাবোই বা কোথায়? এক কাজ করি, বাইরে থেকে কোনো হোটেল থেকে কিছু খেয়ে আসি। আমি টর্চ লাইট আর পুরনো দিনের একটা ছাতা নিয়ে বৃষ্টির ভিতর চলতে লাগলাম অন্ধকারের মাঝে। কিছু দূর যেতেই শিয়ালের ডাক কানে ভেসে আসলো। পাঁচু দাদার জন্য আজ বৃষ্টির মাঝে খাবার জন্য বাইরে বের হতে হলো। অন্ধকারের মাঝে তেমন ঠিকঠাক কিছু দেখাও যাচ্ছে না, কোন দিকে যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। ঘর থেকে বের হওয়াটাই বুঝি বোকামি হলো। নতুন জায়গা, তেমন কিছু চিনিও না। হঠাৎ করে কেউ যেন পেছন থেকে উচ্চস্বরে ডেকে ওঠে, এক হাড় হিম করা কণ্ঠ। এইদিকে কোথায় যাচ্ছেন বাবু এত রাতে? আমি পেছন ফিরে তাকিয়ে দেখি একটা লোক। লোকটির সারা শরীর চাদর দিয়ে ঢাকা, চোখ দুটো জল জল করছে। এই জায়গাটা ভালো নয় বাবু, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যান। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকলাম। লোকটা মনে হয় পাগল। পাগল না হলে কেউ এত পুরনো দিনের কাপড় পরে না। কে মশাই আপনি? এত রাত এখানে কি করছেন? লোকটি আমার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। কি মশাই, আপনি তো আজব লোক, এইভাবে হেসে উঠলেন কেন? আজ শনিবার, আজ সব আত্মা জেগে উঠবে, বাঁচতে চাইলে এখান থেকে পালান। আমি আত্মা ভূত প্রেত বিশ্বাস করি না, এগুলো সব নাটক সিনেমার গল্প বয়ে থাকে। আপনি আপনার জায়গাতে জানতো মশাই, খামোখ আমার সময় নষ্ট করছেন। লোকটি আবার খিলখিল করে হেসে উঠল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। আমি কি স্বপ্ন দেখছি? কোন লোকের পাল্লায় পড়েছি? এসব কি হচ্ছে আমার সাথে? বনের সরু পথ ধরে হাঁটছি, মাঝে মাঝে শেয়ালের আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টিটা শেষ হয়ে আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, আকাশে তারাগুলো মিটমিট করছে। আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি। হাতঘড়িটার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। তখন প্রায় রাত 1টা বেজে গেছে। হাঁটতে হাঁটতে তো রাত 1টা বেজে গেল। কি জানি এত রাতে কোনো সরাইখানা খোলা থাকবে কিনা। পথ ভুলে কি অন্য রাস্তায় চলে এলাম? কিছু দূর যেতেই তাকিয়ে দেখলাম একটা গরুর গাড়ি ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। একটা লোক গরুর গাড়িটা চালাচ্ছে। আমার মনে কিছুটা আশা জাগলো। আমি উচ্চস্বরে ডেকে উঠলাম, এই যে দাদা, এইদিকে এইদিকে, এদিকে কি কোনো সরাইখানা আছে? তখন থেকে হেঁটে চলেছি, আমাকে কি একটু আপনার গরুর গাড়িতে উঠাতে পারবেন? উঠে আসুন বাবু, উঠে আসুন। লোকটির কথা মতো আমি গরুর গাড়িতে উঠে বসলাম। দাদা, আপনার বাড়ি কোথায়? আপনি এত রাতে গরুর গাড়ি নিয়ে বের হন কেন? লোকটি আমার কোনো কথার উত্তর দিল না। কি মশাই, কিছু বলছেন না যে? আর আপনার সমস্ত শরীর চাদর দিয়ে ঢাকা কেন? লোকটি গম্ভীর গলায় বলল, এত কিছু জেনে আপনি কি করবেন? আমি যেদিকে নিয়ে চলেছি সেই দিকে চলুন। এ কি মশাই, আপনি তো আজব লোক, আমাকে একটা সরাইখানাতে নিয়ে চলুন। এত রাতে সরাইখানা কোথায় পাবেন? তাহলে মশাই আপনি গরুর গাড়ি ঘোরান, আমি আমার ঘরে ফিরে যাই। আপনি বললে তো আর গাড়ি ঘোরানো যাবে না। লোকটির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। লোকটি সব কি বলছে? আমি রেগে গিয়ে বললাম, আজকে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে মশাই? আপনি যদি গরুর গাড়ি না থামান, আমি কিন্তু গরুর গাড়ি থেকে নিজে নেমে যাব, আপনাকে ভাড়ার 1 টাকাও দেব না। লোকটি আমার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। ভাড়া দিয়ে আমি কি করব? মরা মানুষ ভাড়া দিয়ে কি করবে?
মরা মানুষ মানে? এই চুপ করো তো, তারা জেগে উঠলে আপনার রক্ত পান করবে। একদম সাবধান, একেবারে চুপ করে থাকো। অনেক হয়েছে পাগলামি, এবার আমি গাড়ি থেকে নামলাম মশাই। আমার গরুর গাড়িতে যতক্ষণ আছেন ততক্ষণ নিরাপদ, গাড়ি থেকে নামলে ঘোর বিপদ। তখন থেকে গরুর গাড়ি চালিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন কিছুই বলছেন না। কি সব আজগুবি কথা বলে চলেছেন, কি ভাবেন নিজেকে? আপনি ভয় দেখাবেন আর আমি ভয় পাবো? লোকটি কোনো কথা বলল না, সে তার মতো করে গরুর গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে গরুর গাড়ির সামনে দুটো লোক একে অপরের গলা চেপে ধরছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এ কি হচ্ছে? আমি অবাক নয়নে তাদের দিকে তাকিয়ে থাকি। ছাড় ছাড় বলছি, আমাকে ছাড়, না হলে তোকে এইখানে মেরে ফেলে দিব বলে দিচ্ছি। আমার গলা ছাড়ে না, না হলে তোর রক্ত খাবো। মনে নেই বেঁচে থাকতে তোকে কিভাবে মেরেছিলাম? আজকেও তোকে আগুন দিয়ে মারবো। কি হচ্ছে এসব? আমার চোখের সামনে একটা লোক আর একটা লোকের গায়ে আগুন লাগিয়ে দিল। কি যন্ত্রণা! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার সারা শরীরে যে আগুন লেগে গেছে। দাদা, লোকটাকে বাঁচাতে হবে, না হলে যে লোকটা মারা যাবে। এরা কেউ মানুষ না, আপনাকে মারার জন্য পাঁট পেতেছে। আপনার সরলতায় সুযোগ নিয়ে আপনাকে হত্যা করবে। কতক্ষণ থেকে গাড়িতে বসিয়ে রাখবি? তাকে আমরা গাড়ি থেকে নামাবোই। এই সুযোগ আর তোরা পাবি না, এখান থেকে চলে যা। আমি কি স্বপ্ন দেখছি? কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। আবার গরুটা এক অজানা পথের দিকে যাত্রা শুরু করলো। কোনো মতেই গরুর গাড়ি থেকে নামবেন না, নামলেই মারা পড়বেন। আমি বোকার মতো শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। হঠাৎ করে গরুর গাড়ির সামনে মাটিতে পড়ে একটা লোক করুণ সুরে পানি পানি বলে চিৎকার করছে। আপনার মনে কি কোনো দয়া মায়া নেই? লোকটি যে পানি পানি বলে চিৎকার করছে, তাকে তো আমাদের বাঁচানো দরকার। আমি এবার গাড়ি থেকে নামলাম। না না, এই ভুল করবেন না, এই ভুলের কোনো ক্ষমা নেই। মাটিতে পা ফেলার সাথে সাথে আপনার মরণ ঘনিয়ে আসবে। খিদের জ্বালায় ক্রমশ আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মনে মনে ঠিক করলাম, এইবার যাই ঘটে ঘটুক, আমি গাড়ি থেকে নামবো, এই গাড়িতে আর না। ঘড়িতে কটা বাজে বাবু? এখন তো রাত 3টে বাজে। আপনার গাড়ি আর কতক্ষণ পর গন্তব্যে পৌঁছবে? চুপ করে থাকছেন কেন? মাঝে মাঝে কিছু বলেন না, কি হয় মাঝে মাঝে আপনার? কিছু দূর যেতেই আমার চোখে পড়ল একটা সরাইখানা। গরম তেলে বড় কড়াইয়ে ভাজা হচ্ছে নানা রকম জিনিস। টেবিলে 3-4 জন বসে পকোড়া খাচ্ছে। আমি চিৎকার করে বলে উঠলাম, অনেক হয়েছে, আর না। এবার আপনি আপনার গরুর গাড়ি নিয়ে যান তো মশাই, আমি সরাইখানে গিয়ে ভালো মন্দ কিছু খাই। আসুন মশাই, আসুন, গাড়ি থেকে নেমে আসুন, আমাদের সরাইখানায় চলে আসুন। না 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 না, খবরদার না, এই ভুল করবেন না মশাই, এটা কোনো সরাইখানা নয়। আপনি আমার সাথে চলুন। খিদের জ্বালাই ততক্ষণে আমার কথা শোনার মতো ধৈর্য হারিয়ে গিয়েছে। কারো কোনো কথা আমার কানে যাচ্ছে না। আমি পাগলের মতো গরুর গাড়ি থেকে নেমে সরাইখানার দিকে গেলাম। আমাকে তাড়াতাড়ি গরম গরম লুচি আর আলুর দম দিন তো। এই সরে দাঁড়া, লোকটাকে বসতে দে। আমি একপাশে কোনো রকমে বসে লুচি আলুর দমের জন্য অপেক্ষা করতে লাগলাম। লোকটা বেশ আজকে জমবে মজা, কি বলো ভোলাদা? কি মশাই, একটু তাড়াতাড়ি দিন, গরুর গাড়ি যে আমার জন্য অপেক্ষা করছে। দেবো দেবো, অবশ্যই দেবো। আরান, ওকে লুচির বাটিটা এগিয়ে দে। এই কি, এটা কোনো লুচি নয়, মরা পচা নাড়ি ভুড়ি। লোকগুলোর শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। দূরে তাকিয়ে দেখি গরুর গাড়িটা কোথায় যেন মিলিয়ে গেল। কে তোমরা? আমার কথা শুনে হেসে উঠছো কেন?
তোর রক্ত খাবো? অনেকদিন মানুষের রক্ত পান করিনি। শনিবার রাতে রক্ত পান করার মজাই আলাদা। দাঁড়িয়ে দেখছিস কি হারান? লোকটাকে ধর, না হলে পালিয়ে যাবে যে। আমি সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। যেদিকে দু চোখ যায় সেদিকে পাগলের মতো ছুটতে শুরু করলাম। এই ধর ধর ধর, লোকটা যে পালিয়ে যাচ্ছে। বেটা পালিয়ে যাবি কোথায়? আজকে তো রক্ত খাবো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আজ তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার সামনে একটা আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে আছে পাঁচু দাদা। পাঁচু দাদা, পাঁচু দাদা আমাকে বাঁচাও, এরা যে আমাকে মেরে ফেলবে। এই তুই ভয় পাস না, আমি দেখছি। কিরে, তুই আবার এসেছিস? তোকে না কিছুদিন আগে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিলাম, মনে নেই তোর? পাঁচু দাদা আগুনের মশাল নিয়ে তাদের সামনে যেতেই তারা একে একে হাওয়ায় মিলিয়ে গেল। পাঁচু দাদা, এরা কারা? আর আপনি এখানে কি করে এলেন? আজ আমার ঘরে খাবার নিয়ে যাননি কেন? ভয় পাস না, আমি আর বেঁচে নেই। তোকে বড্ড ভালোবাসতাম। তুই মাঝে মাঝে না খেয়ে ঘুমিয়ে পড়তিস, তাই তোকে ডাকতে গিয়েছিলাম এই খাবার কথা মনে করে দিতে। আমার তো সাধ্য নেই খাবার নিয়ে যাওয়ার। আমি চিৎকার করে ডেকে উঠলাম। আমার দু চোখে জল ঝরছে। পাঁচু দাদা, আমাকে তুমি ছেড়ে যেও না। তার হয় না রে। এই দেখ, পূর্ব প্রান্তে সূর্য উদয় হচ্ছে। এই পথ দিয়ে সোজা বাড়ি চলে যা, আর কোনো ভয় নেই। এই কথা বলে পাঁচু দাদা হাওয়ায় মিলিয়ে যায়। এই ঘটনার পর প্রায় এক যুগ কেটে গেছে। এরপর কত ঘটনা জীবনে ঘটেছে, স্মৃতির পাতা থেকে মুছে গেছে। সময়ের সাথে এক স্থান থেকে ট্রান্সফার হয়ে অন্য স্থানে গিয়েছি, কিন্তু শনিবার রাতের সেই ঘটনা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। পাঁচু দাদার সেই মুখ, হয়তো মৃত্যুর দিন পর্যন্ত সেই দিনটির কথা আমার মনে থাকবে। বন্ধুরা, নিত্য নতুন ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আজ সব কিছু ভেঙে ফেলবো। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ওর সাথে মজা করা, আমি হলাম এই গায়ের রাজা। আমাকে অপমান। ইনি ইনি কোথায় গেলে? তুমি আজকেও মদ খেয়েছো? এত অভাব অনটন সংসারে ইভা সকাল থেকে না খেয়ে আছে। তবে কি হয়েছে? এই গায়ে সবাই মরবে। মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কেমন বাবা তুমি? বাচ্চাটার মুখে দুমুঠো ভাত জোগাড় করে দিতে পারো না? এত বড় কথা, এত বড় কথা আমাকে তুমি বলতে পারলে? চললাম, আমি চললাম, যেদিকে দু চোখ যায় আমি চললাম। থাকবো না, থাকবো না, আর এই সংসারে আমি থাকবো না। মা মা, বাবা যে চলে যাচ্ছে, বাবাকে আটকাও। তোর বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। রাগের মাথায় তো ঘর থেকে বের হয়ে এলাম। কি করব, কোথায় যাব? এদিকে তো প্রায় রাতও অনেক হয়ে আসছে। যাই, এবার জামালের বাড়িতে যাই। আজ রাতটুকু যদি থাকতে দেয়, কাল ভোর হলেই চলে যাব। আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। আজকে আমার মনটা ভালো নেই, আজকে জল খেয়ে কাটিয়ে দে। কি যে হবে সংসারটার, ঈশ্বর তুমি মুখ তুলে চাও। জামাল, এই জামাল, দরজা খোল। আমি তোর বন্ধু তাহের, তাড়াতাড়ি দরজা খোল। কি গো, কে ডাকছে? নিশ্চয়ই তাহের পাগলটা। তুমি তো তার সাথে আগে অনেক ঘুরতে। তার সাথে ঘুরেছি কারণ তার কাছে আগে অনেক টাকা ছিল। এখন আর তার কাছে কোনো টাকা নেই। মদ খেয়ে জুয়া খেলে সব শেষ করে ফেলেছে।
কিরে, কথা কানে যায় না? দরজা খুলবি না ভেঙে ফেলবো? তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন, আজকে তোকে পিটিয়ে মারবো। মরে গেলাম, মরে গেলাম গো, আমাকে মেলো না, আমি আর তোমার কাছে আসবো না। আমি গ্রাম থেকে অনেক দূরে চলে যাব, কোনোদিন ওই গায়ে আর ফিরে আসবো না। আমাকে ছেড়ে দাও। ওকে যদি এই গায়ে আর কখনো দেখেছি, মেরেই ফেলবোই, আমি বলে দিলাম। আর এই গায়ে কোনোদিন আসবো না, সারা জীবনের জন্য অন্য গায়ে চলে যাব। মা মা, আমার খুব খিদে পেয়েছে। আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি কি রান্না করেছো গিন্নি? আজ তো খাসির মাংস আর মাছের মুড়ো দিয়ে মাছের ঝাল। এই তো প্রায় হয়েই এসেছে, আর একটু অপেক্ষা করো, আর বেশি সময় লাগবে না। খুব ভালো গিন্নি, খুব ভালো। আজকে কবজি ডুবিয়ে খাবো, আবার যে তোর সইছে না গো। চম্মা দিদি, ও চম্মা দিদি, ঘরে আছো? কে তুই? এই গাধার মতো চিৎকার করছো কেন? কি হয়েছে? দাদা, মেয়েটা বাড়িতে না খেয়ে রয়েছে, ঘরে আনাজপাতি নেই, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। সাহায্য করবো তোমাকে? তোমার মতো ছোট লোককে তোমাকে সাহায্য করে কি লাভ হবে শুনি? কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসের শুনি? আর বলো না গিন্নি, সকাল না হতেই সাহায্য চাইতে চলে এসেছে। সাহায্য তোমাকে করতে পারি, তার আগে তুমি এক কাজ করো। কি কাজ দিদি? বাজারে যাও, বাজারে গিয়ে কিছু মাংস মাছ কিনে নিয়ে এসো, তারপর ভেবে দেখবো। ঠিক আছে দিদি, এই নাও ব্যাগ, তাড়াতাড়ি এসো। এটা তুমি কি করলে গিন্নি? মালতী যদি না আসে? আসবে গো আসবে, বাজার করিয়ে নেব, কোনো সাহায্য করব না। সত্যি গিন্নি, তোমার মাথায় অনেক বুদ্ধি। মা কখন আসবে? আমি যে আর পারছি না। মা, তুমি কোথায় চলে গেলে? আমার যে অনেক খিদে পেয়েছে। এই মাছ নিয়ে যাও, মাছ, ভালো ভালো মাছ নিয়ে যাও, একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। ও দাদারা, ও দিদিরা, এই তাড়াতাড়ি আসো, নিয়ে যাও, এই সুযোগ সীমিত, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমাকে তাড়াতাড়ি 1 কেজি মাছ দাও তো। কি ব্যাপার? এটা তাহেরের বউ না? তাহেরের কাছে তো আমি অনেক টাকা পাই, আবার টাকা শোধ না করে বউয়ের দ্বারা বাজার করাচ্ছে। আজকের একটা বিহিত করেই ছাড়বো। এই যে তাহেরের বউ। দাদা, আমাকে কিছু বললেন? কানে কি কম শোনো? তোমাকে ছাড়া কাকে বলবো? ঢং দেখে বাঁচি না, ব্যাগ ভর্তি বাজার করছো। আমি যে পরাণের কাছে টাকা পাই, সেই টাকায় যদি আমি না পাই, আমি কিন্তু মোড়লের কাছে নালিশ ঠুকবো, এই ঘর বাড়ি সব দখল নেব। দাদা, এই বাজারের ব্যাগ আমার না। বাজারের ব্যাগ আবার না? আমি কি অন্ধ, না আমি ছোট খোকা? 7 দিনের ভেতর যদি টাকা না পাই, আমি কিন্তু জেলের গানি টানাবই, বলে দিলাম। ঈশ্বর, এইবার মুখ তুলে চাও, আমি যে আর পারছি না। ঘরে মেয়েটা যদি না থাকতো, তাহলে জলে ডুবে মরতাম। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কি হলো গিন্নি? মালতী যে বাজারের ব্যাগ নিয়ে এখনো ফিরলো না? ব্যাগ নিয়ে ভেগে গেল না তো? এখনই চলে আসবে, তুমি একটু ধৈর্য ধরো। বাজার যদি সময় মতো না আনে, মেরেই ফেলবো মালতীকে। ওই তো বিলকিস আসছে। দিদি, আপনি যেইভাবে বলেছেন সেইভাবেই বাজার করেছি। হয়েছে হয়েছে, বাজারের ব্যাগটা রেখে কেটে পড়ো তো বাপু। মেয়েটা আমার জন্য অপেক্ষায় আছে, আমাকে কিছু সাহায্য করো। এক কাটা করিও দিতে পারবো না, কেটে পড়ো।
এখনো মা আসছে না কেন? আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। ইভা মা, আমি কোনো খাবার জোগাড় করতে পারিনি। এই পৃথিবীর মানুষ অনেক নিষ্ঠুর। মৃত্যু ছাড়া আমাদের কোনো পথ নেই। কতদিন হয়ে গেল গাছের ফল খেয়ে কোনো রকমে বেঁচে আছি। এই প্রকৃতির সাথে থেকে বুঝতে পেরেছি জীবন কত সুন্দর। আমি আবার গায়ে ফিরে যাব, নেশা পানি সব ছেড়ে দেব। আবার আমি ভালো মানুষ হয়ে উঠব, আর আমি কোনো অন্যায় কাজ করব না। এখনই আমায় গায়ে ফিরতে হবে। এখনো বাড়ি ছেড়ে যাওনি? কি বলেছিলাম মনে নেই? এখনই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পাওনা টাকা দেওয়ার নাম নেই, ঘরে বসে আছে আবার। এই ছোট মেয়ে নিয়ে কোথায় যাব? কার কাছে যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। হে ঈশ্বর, আমাদের তুমি সাহায্য করো। আমরা কোথাও যাব না, এটা আমাদের বাড়ি। মেয়ে তো পুরো বাবার মতো ডাকাত হয়েছে, চোরের মেয়ে। তোর বাবা তো মাতাল, হয়তো বনে জঙ্গলে মরে পড়ে আছে। দাদা, আমাদের আর 2 দিন সময় দিন, আপনার টাকা পরিশোধ করে দেব। সে কথা আমি অনেক শুনেছি, এই শুনতে শুনতে আমার কান পচে গেছে। আর কোনো কথা হবে না, 1 ঘন্টার ভেতর বাড়ি ফাঁকা করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ করবে তুমি জাহিদ? তাহের, তুমি এখনো বেঁচে আছো? কি ভেবেছিলে মরে গেছি? মিথ্যে কথা বলে আমার বউয়ের কাছ থেকে টাকা নেওয়ার মতলব কেন করেছিলে, জবাব দাও। আমার কোনো দোষ নেই, লোভের বশে আমি এই কাজ করেছি। আমাকে তুই ক্ষমা করে দে। আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। না না, মারিস না। মর মর তুই মর। হাই হাই, এ কি? একটা জলজ্যান্ত মানুষকে হত্যা করে ফেললি তাহির। তোর কঠিন বিচার হবে, তোকে মরতে হবে তাহির। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। মর মর তুই মর। এটা তুমি কি করলে? দুটো মানুষের হত্যা করলে। এখন তো তোমার ফাঁসি হবে গো। আমার ফাঁসি হলেও দুঃখ নেই, এদের জন্য আমার সাজানো সংসার ধ্বংস হয়েছে। আজ আমার শান্তি। চলো গো চলো, এই গায়ের মানুষ বড় হিংসুটে। এই গায়ে আর নয়। ঠিক বলেছ গিন্নি, এই গায়ে আর না। চলো চলো আমরা চলে যাই। সকাল থেকে একটানা বৃষ্টির কারণে মাঠঘাট সব প্লাবিত হয়েছে গিন্নি। বাজারে যে যাব তারও কোনো উপায় নেই, কি যে হবে। এখন কি হবে গো আমাদের? বাজারে যেতে না পারলে খাবো কি? আর ছেলে পাঠশালায় যাবে কি করে? আর পাঠশালা, তুমি জানোই বর্ষার পানিতে কত পশু প্রাণী ভেসে গেছে, কত মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। কেউ যদি নৌকা নিয়ে আমাদের সাহায্য করতে আসে তাহলে আমরা বাঁচবো, না হলে যে না খেতে পেয়ে মরতে হবে আমাদের। বাবা, আমাদের বাড়িতে তো অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। টাকা দিয়ে এখন কি হবে রে বাবা? এখন যে ঘর থেকে বের হওয়া যাবে না, চারিদিকে যে জলে সবকিছু ডুবে আছে। দেখো গো, দেখো দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। ঈশ্বর বুঝি মুখ তুলে চাইলো। তাই তো দেখছি, নৌকাটা তো আমাদের দিকে আসছে। আমি গো, আমি এই গায়ের মাঝি কানাই।
মানুষের কষ্ট যে আর চোখে দেখা যায় না, তাই তো জীবনের ঝুঁকি নিয়ে এই ঝড় জলে নৌকা নিয়ে বের হয়েছি। আমাদের ঘরে কিছু নেই কানাই দাদা, দয়া করে আমাদের বাজারটা করে দাও। ঠিক আছে, আমি এখন বাজারের দিকে যাচ্ছি। তোমাদের কি কি লাগবে আমাকে জানাও। তেমন বেশি কিছু লাগবে না, কিছু শুকনো খাবার আর কিছু আনাজপাতি আনলেই হবে। এই নাও তোমার টাকা, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো কানাইদা। বাবা, ও বাবা, আমিও যাব কানাই কাকার সঙ্গে নৌকা চড়ে হাঁটে। এই ঝড়ে জলে বাইরে গেলেই নির্ঘাত মৃত্যু। না না, আমি যাব কানাই কাকার সাথে নৌকা চড়ে। পাগল ছেলের কথা শোনো, এই ঝড় জলে সবাই ঘরে থাকার চেষ্টা করছে, নিরাপদ আশ্রয় খুঁজছে, তুমি যাবে বাইরে মরতে? আমি তাহলে চললাম, আমার যে দেরি হয়ে যাচ্ছে। আমাকে আরো অনেক বাড়িতে বাজার পৌঁছতে হবে নৌকায় করে। আমাকে যদি নৌকাতে উঠতে না দাও, তাহলে আমি কিন্তু জলে ঝাঁপ দিয়ে ডুবে মরবো। পাগল ছেলের কাণ্ড দেখো। ঠিক আছে ঠিক আছে, নৌকাতে উঠে বস। বাজার করে সোজা কানাই কাকার নৌকা করে বাড়িতে চলে আসবি, অন্য কোথাও যাবি না। এই ঝড় জলে যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে। কানাই দাদা, ওকে একটু দেখে রেখো। তা তো বটেই, তা তো বটেই। তাহলে আমরা এখন আসি। কানাই কাকা, আমাদের গ্রাম তো পুরো জলে ডুবে গেছে। হ্যাঁ, তাই তো দেখতেছি খোকা। আমাদের তাড়াতাড়ি করে হাটে পৌঁছতে হবে, বেশি দেরি করা যাবে না। অনেক মানুষ এখন ঘরে না খেয়ে আছে। একটা নৌকা যাচ্ছে না, তাই তো দেখছি। গিন্নি দেখো গো দেখো, আমাদের আর বুঝি না খেয়ে থাকতে হবে না। কানাই মাঝে এইদিকেই আসছে। ও কানাইদা, কানাইদা, একটু এদিকে শুনে যাও। বউ ছেলে নিয়ে 3 দিন ধরে না খেয়ে আছি। দেখো না, বই দিকে দেখো। জগাই আর তার গিন্নি 3 দিন ধরে না খেয়ে আছে। তাদের কাছে এখনই যেতে হবে। নিশ্চয়ই তাদের বাড়িতে কোনো খাবার নেই। একেবারে ঠিক বলেছেন কাকা, আমাদের মতো তারাও না খেয়ে আছে। তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। চলো নৌকা নিয়ে জোগাই কাকার বাড়িতে। আজ 3 দিন ধরে না খেয়ে আছি কানাই। ঘরে নেই কোনো খাবার, বিশুদ্ধ পানি। খাবারের অভাবে প্রাণ যাবার উপকরণ। দয়া করে আমাদের সাহায্য করো, আমাদের ঘরে খাবার মতো কিচ্ছু নেই। আমরা এখন হাটে যাচ্ছি, আসার পথে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। তোমরা কোনো চিন্তা করো না। তুমি যদি নৌকা নিয়ে বের না হতে, আজ আমাদের কি হতো? হয়তো আমাদের না খেয়ে মরতে হতো। এই নাও টাকা, এই টাকা দিয়ে খাবার কিনে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিও কানাই। ঈশ্বর তোমার সাথে আছেন। জোগাইদা, আমরা এখন চলি, অনেক বাড়িতে যেতে হবে, হাতে বেশি সময় নেই। আমরা এখন আসি গো। কানাই কাকা, ও কানাই কাকা, আর কত দূরে হাট? অনেকক্ষণ ধরে তো নৌকা চালাচ্ছ। এইদিকে তো আকাশের অবস্থাও তেমন ভালো নয়, পুরো আকাশ যে আবার অন্ধকার হয়ে আসছে। কোনো বিপদ হবে না তো? কিছু হবে না খোকা, আমি আছি না, তুমি ভয় পেও না। এই তো আমরা প্রায় হাটে পৌঁছে গেছি। দেখো খোকা, কত কিছু নৌকায় করে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। তাই তো দেখছি কানাই কাকা, আর দেরি করলে চলবে না, আমাদের এইসব জিনিসপত্র কিনতে হবে। হ্যাঁ, হাটে বেশি দেরি করা যাবে না। সকলে যে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা যদি সময় মতো না যেতে পারি, তাহলে যে তারা না খেয়ে মারা যাবে। এই নিয়ে যাও, নিয়ে যাও, বিশুদ্ধ জল, শুকনো খাবার, একেবারে কম দামে দিচ্ছি। তাড়াতাড়ি নিয়ে যাও, একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। এ হেলা, খুব যে ডাকতেছিস জোর গলায়, সবকিছু জলের দামে দিয়ে দিচ্ছিস, কিন্তু বিক্রি করার সময় তো সোনার দামে বিক্রি করছিস। আরে বোকা, এটা তো ব্যবসা। এখন তো আমাদের সুযোগ। মানুষজন না খেয়ে আছে, খাবারের অভাবের কারণে মরার মতো অবস্থা। এখন যত টাকা চাইবো ততই পাবো।
একেবারে ঠিক কথা বলেছো হেলা। এই সুযোগ জীবনে খুব কম আসে। এইবার আমরা 10 টাকার খাবার 10 লক্ষ টাকায় বিক্রি করব। যার লাগবে সে কিনবে, আর যার লাগবে না সে মরবে। তাহলে আমরা এক রাতের ভিতর ধনী হয়ে উঠবো। আমার অনেক দিনের স্বপ্ন ধনী হওয়ার, কিন্তু এই 2 টাকার আনাজপাতি বিক্রি করে কি আর ধনী হওয়া যায়? কানাই কাকা, এরা তো খুব নিষ্ঠুর। মানুষের বিপদের সময় মানুষের পাশে না দাঁড়িয়ে অন্যায়ভাবে ধনী হওয়ার চিন্তা করছে। তাই তো শুনলাম। এখন যে কি হবে, এরা তো কম টাকায় কোনো খাবারই দেবে না। খাবারের অপেক্ষায় তো অনেক মানুষ ঘরে বসে আছে। ঈশ্বর, আমাদের সাহায্য করো। তাদের সাথে একবার কথা বলে দেখি, যদি কিছু খাবার দেয় ন্যায্য দামে। এরা যা নিষ্ঠুর, এরা কি আমাদের কষ্টের কথা শুনবে? এই কে তোরা রে? তখন থেকে কি ফিসফাস করছিস? কি খাবার কিনতে এসেছিস পরিবারের জন্য? অনেক পরিবার বন্যার কারণে ঘর থেকে বের হতে পারছে না। তাদের কাছে যথাসময়ে খাবার পৌঁছতে না পারলে তারা মারা যাবে। দয়া করে আমাদের সাহায্য করো। তোমাদের কাছে তো অনেক খাবার আছে। বেহালা, এ বলে কি রে, আমরা কি সবাই এখানে খানা খুলে বসেছি? তুমি খাবার চাইবে আর আমরা খাবার দিয়ে দেব? একেবারে ঠিক কথা বলেছো পেলা। এই যে মশাই, এই পানির বোতলটা আর এই যে মুড়ির বস্তাটা দেখছো, এইগুলোর দাম কত জানো? পুরো 1 লক্ষ টাকা। এটা তো অন্যায়, এইগুলোর দাম তো অনেক কম। এইগুলো এত বেশি দামে বিক্রি করছো কেন? এই ন্যায় অন্যায় আমরা মানি না। আমাদের 1 লক্ষ টাকা দাও, খাবার নিয়ে যাও। আর না হলে এখান থেকে মানে মানে নৌকা নিয়ে কেটে পড়ো তো বাপু। এই খানের কাছে এত ঘ্যানোর ঘ্যানোর করো না। ঈশ্বর, ছেলেটা সেই সকালে বের হয়েছে, এখনো ফেরার নাম নেই। এদিকে যে মালা না খেতে পেরে যে অসুস্থ হয়ে পড়েছে। আমি বুঝি আর বাঁচবো না, আর যে শরীরে উঠে দাঁড়ানোর শক্তি নেই। আর একটু ধৈর্য ধরো গিন্নি, একটু ধৈর্য ধরো। খোকা ঠিক খাবার নিয়ে ফিরে আসবে, তোমার কিচ্ছু হবে না। বাড়িতে বাবা মা উপোস হয়ে আছে। খাবার যদি সঠিক সময়ে নিয়ে যেতে না পারি, তাহলে যে তারা খাবারের অভাবেই মারা যাবে কানাই কাকা। আমাদের পথ চেয়ে তো অনেক মানুষ বসে রয়েছে। খাবার না পেলে যে সকলেই মারা যাবে। ঈশ্বর, তুমি আমাদের সাহায্য করো। কানাই কাকা, দেখো আবার ঝড় শুরু হয়ে গেছে। নৌকাকে শক্ত করে ধরে রাখো 2 হাত দিয়ে। এই কিরে পেলাম, ঝড়ের গতি যে ধীরে ধীরে বাড়তে শুরু করলো। হায় 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 হায়, নৌকা যে আর স্থির রাখতে পারছি না। এ কি বিপদে পড়লাম। আমি যে জলে ভেসে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমিও যে জলে ডুবে যাচ্ছি। বাঁচাও গো। আমাদের নৌকার খাবারগুলো নিয়ে তাড়াতাড়ি মানুষের বাড়িতে পৌঁছতে হবে। আমাদের পথ চেয়ে যে সকলে বসে আছে, হাতে আর বেশি সময় নেই। আর দেরি করলে চলবে না, না হলে যে তারা মারা যাবে।